দর্শক দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হয়েছে মিঠুন চক্রবর্তীর পরিকল্পনায়। আজ রাতে দংশলীলা পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জিকে চাই, এখন ভুলটা বুঝতে পারছে, লোভে পড়ে ৩,০০০ টাকা লোভে পড়ে ভোটটা দিয়ে দিয়েছিল। যারা বোরখা পরে তারা ধর্ষিত হয় না। এদিকে আজ অভিনেতা মিঠুন চক্রবর্তী ষড়যন্ত্রে শুভেন্দু অধিকারীর উপর পশ্চিমবঙ্গের জনতা আক্রমণ করেছে। ভারতে ধ্বংসলীলা হয়, শুভেন্দু অধিকারী অসংখ্য অত্যাচার করেছে মুসলিমদের উপর। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর, উস্কানিমূলক মন্তব্য, আর সেই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, সেই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। ধর্ণা মঞ্চে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। ১. তৃণমূল ভেঙে যাওয়া। ২. তৃণমূল নেতাদের উপর ডিম এবং টমেটো ট্রিটমেন্ট। এবং সবথেকে বড় কথা, বিগত কয়েকদিন ধরে তৃণমূল একদম ভেঙে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে এবং ভাইপোকে কিভাবে রগরানি দেওয়া হচ্ছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবে। এই আইন শৃঙ্খলা মানে ওই ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গা মডেলের কথা বলছেন সম্ভবত। এরা প্রথমে একটু ভাতটা টিপে হাঁড়িতে যেমন আমাদের মা দিদিরা রান্না করলে দেখে না। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যাচ্ছে না। তৃণমূলের সাথে সংযুক্তিকরণের যে জল্পনা, সেই জল্পনা উড়িয়েছে কংগ্রেস। গুজরাটের পর মধ্যপ্রদেশে ভরাডুবি, আরো এক রাজ্যে বিজেপি ঝড়ে উড়ে গেল বিরোধীরা। পশ্চিমবঙ্গের চারদিকেই বিজেপি সরকার শুভেন্দু অধিকারী তার কর্মীদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী তুপের মুখে পড়ে অভিনেতা মিঠুন চক্রবর্তীর অ্যাকশনে। অভিনেতা মিঠুন চক্রবর্তী বিস্ফোরক মন্তব্য করে এবং পশ্চিমবঙ্গের নতুন একটা পরিস্থিতি হয়, জনগণ সাহস পায়। অন্যদিকে মমতা ব্যানার্জির পরিকল্পনাও সফল হয়। সরাসরি শুভেন্দুর খারাপ অবস্থা আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং আমাদের এই ভারতের রাজনীতির মধ্যে চাঞ্চল্যকর যে অসংখ্য ঘটনা ঘটতেছে, সবকিছুই এক এক করে এই একটি ভিডিওর মাধ্যমে ধারাবাহিকটি তুলে ধরবো। ৪ তারিখ এই রাজ্যে নির্বাচনের ফলাফল বেরোনোর পর আমরা মোটামুটি নিউজ ফিডে কয়েকটা জিনিস একদম ছেপে গেছে। ১. তৃণমূল ভেঙে যাওয়া। ২. তৃণমূল নেতাদের উপর ডিম এবং টমেটো ট্রিটমেন্ট। এবং সবথেকে বড় কথা, বিগত কয়েকদিন ধরে তৃণমূল একদম ভেঙে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে এবং ভাইপোকে কিভাবে রগরানি দেওয়া হচ্ছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবে। এইসব খবর নিয়ে যখন আমরা ভুলে আছি, তখন কিন্তু পিছনে এক বড় রকমের রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত আসছে। এমন কিছু ঘটতে চলেছে যেটা পশ্চিমবঙ্গের রাজনীতি তো বটেই, সামগ্রিকভাবে ভারতবর্ষের যে রাজনীতির চেনা ছক আমরা চিনি, সেই সমস্ত সমীকরণ কিন্তু ওলট পালট হয়ে যেতে চলেছে। এবং সেই জায়গার দিকে তাকালে আগামী দিন যে পরিমাপে আমরা রাজনীতিকে দেখতে পাই, তার ব্যাপকতা আরও বৃদ্ধি পাবে, সেটা অনস্বীকার্য হয়ে যাচ্ছে। কি পরিবর্তন আসছে? প্রথমেই আমরা বাংলা দিয়ে শুরু করব। বাংলাতে যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে বিজেপির এত ব্যাপক জয়ের পরে এই ১ বছর হলো যিনি রাজ্য সভাপতি হয়েছেন, সেই শ্রমিক ভট্টাচার্য, তিনি খুব সম্ভবত রাজ্য সভাপতির পদ থেকে সরে যাচ্ছেন। এখন দেখুন, এই ধরনের খবরের কোনো সরকারি বা অফিসিয়াল কথা তো সামনে আসে না, রাজনীতির ময়দানে কোনো সময়ই সেটা হয় না। শুধুমাত্র যখন ঘটনাটা ঘটে তখন আমরা তার রাজনৈতিক যে সত্যটা সেটা সামনে জানতে পারি। এখন প্রশ্ন আসছে যে শ্রমিক ভট্টাচার্য, তার নেতৃত্বে, তার সেনাপতিত্বে যেখানে বঙ্গ বিজেপি এত বড় ঐতিহাসিক জয় পেল, তারপরই শ্রমিক ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার জল্পনা কেন হচ্ছে? আসলে এখানে এখনও কিছু মিডিয়া আছে যারা কথাটাকে নেগেটিভ হিসেবে ব্যবহার করছে। সরিয়ে দেওয়া কথাটার মধ্যে এই একটা কোথাও নেগেটিভিটি রয়েছে যে শ্রমিক ভট্টাচার্যকে বোধহয় কোথাও কেউ পছন্দ করছে না, সেই কারণে তাকে আর এই পদে চাওয়া হচ্ছে না। না, আসল ঘটনা তা কিন্তু নয়। আসল ঘটনা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের সেনাপতিত্বে যে ঐতিহাসিক জয় এসেছে, সেটাকে কেন্দ্রীয় নেতৃত্ব আরও ব্যাপকভাবে স্যালুট জানাতে চাইছে, সেটার স্বীকৃতি আরও বড় মাপের দিতে চলেছে। আর সেই জন্যই খুব সম্ভবত আগামী দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে মাননীয় শ্রমিক ভট্টাচার্যকে দেখা যাবে। এবং বিজেপি যেহেতু এক ব্যক্তি এক পদ এই নীতিতে বিশ্বাস করে, সেই ক্ষেত্রে যখন তিনি কেন্দ্রীয় পূর্ণমন্ত্রিত্ব পেতে পারেন, এরকম সম্ভাবনা তৈরি হবে, তখন তিনি অটোমেটিক্যালি রাজ্য সভাপতির পদ ছেড়ে দেবেন এবং তার জায়গায় নতুন একজন আসবেন। কেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে করা হচ্ছে? এক তো পুরস্কারের জায়গাটা রইল, দ্বিতীয় কথা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন সেই আদি বিজেপিদের অন্যতম, যে সময় এই রাজ্যে কেউ বিজেপি করার কথা ভাবতেও না, সেই সময়ে নীতি আদর্শকে আঁকড়ে রেখে দলটাকে এত দিন ধরে টেনে নিয়ে চলছেন এবং এই জায়গায় আজকে তার সেনাপতিত্ব এসছে, সেই জায়গাটা সামনে আসছে। তাছাড়াও আর একটা বড় ব্যাপার যেটা শোনা যাচ্ছে, শ্রমিক বাবুর শারীরিক অবস্থা। তিনি আপাতত কিছুদিন আগেই একটা বড় মেজর অপারেশনের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, তাকে হসপিটালাইজড হতে হয়েছিল। এবং আপনারা জানেন এই তৃণমূলী হারমাদরা এই শ্রমিক বাবুর উপর কি পরিমাণ প্রাণঘাতী হামলা করেছিল। ঈশ্বরের অসীম করুণা যে শ্রমিক বাবু তারপর বেঁচে ফেরত এসেছেন। সুতরাং সেই জায়গা থেকে সেই শারীরিক অসুস্থতাটাও একটা বড় কারণ হয়ে উঠছে, যেখানে এখন বিজেপি যেভাবে বঙ্গ বিজেপিটাকে গড়তে চাইছে, সেখানে শ্রমিক বাবুকে যে পরিমাণ দৌড়ঝাঁপ করতে হবে, তার থেকে তার প্রাজ্ঞতাটাকে মন্ত্রিত্বের কাজে লাগানোটা অত্যন্ত জরুরি।
আর একটা পক্ষ অবশ্য বলছে যে কেন্দ্রীয় মন্ত্রিত্বের এখানে আরও অনেকে দাবিদার রয়েছেন, আরও আগে থেকে যারা সাংসদ রয়েছেন সেরকম কিছু নাম নিয়ে আলোচনা রয়েছে। সেক্ষেত্রে শ্রমিকবাবুকে আরও কোনো বৃহত্তর দায়িত্ব, কোনো বোর্ডের চেয়ারম্যান এই ধরনের কিছু করা হতে পারে। যাই হোক, সব মিলিয়ে শ্রমিকবাবু কিন্তু রাজ্য সভাপতির পদ থেকে সরে যেতে পারেন। কেন, একটু পরে তার ব্যাখ্যাটায় আসছি। তাহলে সেকেন্ড যে প্রশ্নটা আসছে যে শ্রমিক ভট্টাচার্য যদি সরে যান তাহলে এক্ষেত্রে কে নেতৃত্বে আসবেন বা কে রাজ্য সভাপতি হবেন? দেখুন, আবারও বলছি, এটা বিজেপি, সুতরাং যতক্ষণ পর্যন্ত না সেই সিদ্ধান্ত সামনে আসছে বলাটা রীতিমতো মুশকিল। কিন্তু যেটুকুনি শোনা যাচ্ছে দুটি নাম নিয়ে খুব চর্চা চলছে। একটা হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতো আর আরেকটি নাম হচ্ছে লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায়ের দিকে পাল্লা ভারী আছে, কেননা এখানে যদি একজন মহিলা সভানেত্রীকে তুলে নিয়ে আসা হয় সেক্ষেত্রে এই যে মহিলা ভোট ব্যাংক রয়েছে বা সংগঠনটাকে আরও চাঙ্গা করা, সেটা অন্য একটা মাত্রা পাবে। প্লাস লকেট চট্টোপাধ্যায় কিন্তু এর আগে মহিলা যে সংগঠনটা, শাখা সংগঠনটা ছিল তার রাজ্য সভাপতি হিসেবে, সভানেত্রী হিসেবে কিন্তু দুর্দান্ত কাজ করেছেন। সুতরাং সংগঠনকে এরকম সর্বব্যাপক স্তরে কাজ করার একটা তার অভিজ্ঞতা রয়েছে। জ্যোতির্ময় সিং মাহাতো কিন্তু খুব একটা পিছুয়ে নেই, সঙ্গের খুব চয়েসের লোক রয়েছেন। সুতরাং এই দুজনের মধ্যে একজন হতে পারেন এবং এক্ষেত্রে তাদের তারুণ্যটা কিন্তু একটা বড় পজিটিভ পয়েন্ট রয়েছে। এই তারুণ্যের কথা বললাম বলে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, যে খবরটাও সামনে আসছে, শুধুমাত্র রাজ্য সভাপতির পদ নয়, আমূল খোল নলচে বদলে যেতে চলেছে বিজেপির সংগঠনের। একদম নিচু তলা থেকে শুরু করে সর্বোচ্চ স্তর অবধি একটা ব্যাপক রদবদল হতে চলেছে এবং সেখানে প্রচুর নতুন মুখকে এবার কিন্তু সুযোগ দেওয়া হবে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? তার কারণ হচ্ছে, দেখুন, বিজেপি যেটা বিশ্বাস করে, তারা এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে এবং যেভাবে ডাবল ইঞ্জিনের কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে আরও ব্যাপকভাবে হবে, সেখানে বিজেপি এই রাজ্য থেকে আগামী 15, 20, 25, 30 বছর অন্তত রাজত্ব করবে, এমনটাই বিজেপির নেতৃত্ব বিশ্বাস করে। ফলে এই দীর্ঘমেয়াদী রাজত্ব যদি কায়েম করতে হয় সেক্ষেত্রে সংগঠনকে কিন্তু অত্যন্ত মজবুত করতে হবে। কেননা 2026-এ যে নির্বাচন হয়েছে সেখানে না মমতা ভোটটা কিন্তু বেশি ভোট ছিল, বিজেপির সংগঠনের জন্য প্রচুর পরিমাণে ভোট এসছে এমন কিন্তু নয়। সুতরাং সেই সংগঠনের যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলোকে বুঝে সেগুলোকে বোঝাতে হবে এবং সেখানে কিন্তু টকবগে তরুণ মুখ চাই, কেননা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখানে করতে হবে। এবার তার থেকেও আর একটা বড় কথা হচ্ছে, নতুনদের সুযোগ দেওয়ার কথা হচ্ছে এই কারণেই। দেখুন, বিরোধী রাজনীতি করা সবসময়ই শক্ত, শাসকের চোখে চোখ রেখে লড়াই করা সেটা সবসময় টাফ। সেখানে পুলিশি অত্যাচার থেকে আরম্ভ করে ভুয়ো কেসে ফাঁসিয়ে দেওয়া অনেক কিছু ব্যাপার রয়েছে। কিন্তু নতুনদের যদি এখন শাসন ক্ষমতায় থাকার সময় ক্ষমতা দেওয়া হয় বা সামনে নিয়ে আসা হয়, তারা যদি ভুল ত্রুটি করেও ফেলে সেটা সংশোধনের কিন্তু যথেষ্ট সময় পাওয়া যাবে এবং সাপোর্ট পাওয়া যাবে। সুতরাং এটাই যোগ্য সময় হচ্ছে নেতৃত্বে প্রচুর পরিমাণ নতুন রক্ত সঞ্চালনের, যারা আগামী দিনের এই বঙ্গ বিজেপিটাকে চালিকা শক্তি হবে এবং সেই জন্যই পুরো খোলনলচেটা কিন্তু বদলে দেওয়ার পরিকল্পনা চলছে এবং প্রচুর নতুন মুখের সেখানে কিন্তু একটা জায়গা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবার এখানে আরেকটা প্রসঙ্গ উঠে আসছে যে এই যে জায়গাটা হচ্ছে সেখানে তৃণমূলরা ঢুকে পড়বে না তো, বিশেষ করে ওই সাংসদের যে 19 জনের ব্লকের কথাটা শোনা যাচ্ছে সেই জায়গাটা। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর, উস্কানিমূলক মন্তব্য আর সেই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, সেই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। ধর্ণা মঞ্চে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, হেয়ার স্ট্রিট থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। সরাসরি চলে যাব, রওনাক রয়েছে আমার সঙ্গে, রওনাকের সঙ্গে কথা বলবো। রওনাক, ঠিক কি অভিযোগ এবং কি এই অভিযোগে এফআইআর দায়ের হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, তুষারকান্তি দাস নামে একজন ব্যবসায়ী গত 5 তারিখে নেতাজিনগর থানায় একটি এফআইআর দায়ের করে, 0 এফআইআর যাকে বলা যেতে পারে, এবং সেটি পরবর্তীতে 7 তারিখে হেয়ার স্ট্রিট থানায় স্থানান্তরিত হয়। মূলত অভিযোগ ছিল যে নির্বাচনের আগে 9 মার্চ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে, যাতে সাম্প্রদায়িকতা নষ্ট হতে পারে এবং জনগণের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হতে পারে। এই ধরনের অভিযোগ তিনি লিখিত আকারে জমা করেন এবং তারপরেই গত চলতি মাসের 7 তারিখে হেয়ার স্ট্রিট থানায় এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। এবং যে বিষয়টি জানা যায় যে 3টি সেকশনে এখানে মামলা রুজু করা হয়েছে, একটি উস্কানিমূলক মন্তব্য, হুমকি দেওয়া এবং আরও একটি সাম্প্রদায়িকতা নষ্ট করার চেষ্টা। মূলত এই 3টি ধারায় কিন্তু ইতিমধ্যে মামলা রুজু করে গোটা বিষয়টি তদন্ত করে দেখছে হেয়ার স্ট্রিট থানা পুলিশ। এবং যে বক্তব্যকে ঘিরে এই অভিযোগ দায়ের করা হয়েছে সেই বক্তব্যের যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজও কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে হেয়ার স্ট্রিট থানা পুলিশের তরফ থেকে। 7ই মার্চ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো। আপনারা কেন ये কথা বলবেন बीजेपी प्रचारेर জন্য? आप क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? अगर कोई लेके आया तो आजादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अम्बेडकर को क्वेश्चन कीजिए। आप तो तब जन्म ही नहीं लिया था। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না।
উস্কানিমূলক মন্তব্য, যে মন্তব্যের বিরুদ্ধে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর ব্যবসায়ী রওনাক রয়েছে আমার সঙ্গে। রওনাক, এই যে এফআইআর দায়ের করেছেন ব্যবসায়ী, এবার পুলিশের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, ইতিমধ্যেই এই লিখিত যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। 3টি সেকশনে বিএনএস এর ইতিমধ্যে এটায় মামলা রুজু করা হয়েছে। মূলত উস্কানিমূলক মন্তব্য ছড়ানো, কোনো একটি সম্প্রদায়কে হুমকি দেওয়া এবং সাম্প্রদায়িকতা নষ্ট করার চেষ্টা, এই 3টি ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং যে কথাটি তিনি ব্যবসায়ী লিখিত অভিযোগে লিখেছেন, অর্থাৎ যে টাইম পিরিয়ডে এই বক্তব্যের কথা তিনি লিখেছেন, সেই বক্তব্য পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ পরবর্তীতে এই বিষয়ে যখন পুলিশ তদন্ত করবে, তদন্ত যদি প্রয়োজন হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদও করতে পারে হেয়ারস্ট্রিট থানার পুলিশ। যেহেতু এখানে সাম্প্রদায়িকতা নষ্ট করার চেষ্টা এবং হুমকির বার্তা ছড়ানো, এই ধরনের ধারা কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের তরফ থেকে মামলা করে রুজু করা হয়েছে। সেক্ষেত্রে এই মামলা ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে। বিশেষ করে যে ভিডিওটি এখানে দেখা যাচ্ছে, যেখানে তিনি এই ধরনের মন্তব্য করছে, সেই ভিডিও ফুটেজও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এই যে ব্যবসায়ী তুষারকান্তি দাস, তিনি কিন্তু 5ই জুনই নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে, যেটা 0 এফআইআর হিসেবে ট্রিট করা হয় এবং পরবর্তীতে 7 তারিখে কিন্তু হেয়ারস্ট্রিট থানায় স্থানান্তরিত করা হয় সেই এফআইআর। এবং একেবারেই 7 তারিখেই সেই এফআইআরে হেয়ারস্ট্রিট থানার পুলিশ 3টি সেকশন অ্যাড করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে সেই ঘটনার সময় তিনি কি ধরনের মন্তব্য করেছিলেন, এই মন্তব্য জনসমক্ষে আসলে কতটা অশান্তি ছড়াতে পারে, বা এই মন্তব্যের পেছনে ইন্টেনশনালি তার কতটা মদত ছিল, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, মুখ্যমন্ত্রীর পদে বসে এই ধরনের মন্তব্য করা উচিত নয় বলছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। ওই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে সংবিধানের শপথ নিয়ে রাজনৈতিক হিংসা ছড়ানো, দাঙ্গা লাগানোর মতন পরিস্থিতি সৃষ্টি করেছিলেন উনি। যে সমস্ত কথাবার্তা, ভাষা, শব্দ ব্যবহার করেছিলেন, শুধু উনি না, উনি, অভিষেক এবং আরো অনেক তাদের দলের পদাধিকারী, এমপি, মন্ত্রী, এমএলএরা অনেক আগেই তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত ছিল। কিন্তু তখন তো এফআইআর নেওয়ার করারও ক্ষমতা ছিল না, ভয়ে। তার কারণ হচ্ছে তাকে তাহলে মাওবাদী কেস অথবা শ্লীলতাহানি অথবা গাঁজা কেস অথবা যে কোনো কানেকশনে তাকে অ্যারেস্ট করতো। আর দ্বিতীয় কথা হচ্ছে, পুলিশ তো কেসই নিত না, এফআইআরই নিত না। এখন সেটা অন্তত নিচ্ছে। বেটার লেট দ্যান নেভার। আইনের ঊর্ধ্বে তো মমতা ব্যানার্জি নন যে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না বা কেস করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যাচ্ছে না। তৃণমূলের সাথে সংযুক্তিকরণের যে জল্পনা, সেই জল্পনা উড়িয়েছে কংগ্রেস। গুজরাটের পর মধ্যপ্রদেশে ভরাডুবি, আরো এক রাজ্যে বিজেপি ঝড়ে উড়ে গেল বিরোধীরা। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। বাংলার খবর তো আমরা সব সময় করি, সব সময় আপনাদের কাছে তুলে ধরি প্রতিবেদনের মধ্যে দিয়ে, কিন্তু সর্বভারতীয় স্তরে তো নজর রাখতেই হবে। কারণ গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি শুধু নয়, সর্বভারতীয় রাজনীতিতে একের পর এক ঘটনা, যে ঘটনায় অবশ্যই একটা আলোড়ন তৈরি করেছে। একদিকে যখন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা, এবং সেই আলোচনা একেবারে ভিত্তিহীন গুজব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যাচ্ছে না। তৃণমূলের সাথে সংযুক্তিকরণের যে জল্পনা, সেই জল্পনা উড়িয়েছে কংগ্রেস। তৃণমূলের সাথে কোনো রকম তাদের সংযুক্তিকরণ হচ্ছে না। আবার ওইদিকে ককরোচ জনতা পার্টি, তাদের যে রংবাজি দিল্লিতে অর্থাৎ রাজধানীতে দেখা যাচ্ছে, সেটাও কিন্তু ফেলে দেওয়ার নয়। অন্যদিকে একের পর এক নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে জাতীয় কংগ্রেস। কর্ণাটকে লজ্জার হার বিজেপির। রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কংগ্রেসের 3 প্রার্থী। এদের মধ্যে সবচেয়ে বড় নাম কংগ্রেসের বিগ ব্রাদার, সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। এছাড়াও এআইসিসির সম্পাদক মনসুর আলী খান, মিডিয়া ও প্রচারক বিভাগের চেয়ারপারসন পবন খেরা সংসদের উচ্চ কক্ষে যাচ্ছেন। অন্যদিকে বিজেপির এম নাগরাজা কর্ণাটক থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন। যদিও 25শে জুন রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে খড়গের। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস এর প্রতিষ্ঠাতা প্রধান এইচডি দেবেগৌড়া এবং বিজেপির এরান্না কালাডি এবং নারায়ণ কোরগাপ্পাওয়ে 4টি আসনের জন্য আগামী 18ই জুন নির্বাচন হওয়ার কথা ছিল। এক নির্দল প্রার্থী সহ মনোনয়ন জমা দিয়েছেন মোট 5 জন। আর বৃহস্পতিবার অসঙ্গতির কারণে নির্দল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। ফলে কর্ণাটকের শাসক দল কংগ্রেসের 3 এবং বিজেপির 1 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বিষয়গুলো শেষ হয়ে যায়নি। 29শে লোকসভা নির্বাচন, আর মধ্যপ্রদেশে বিজেপি হ্যাট্রিক করেছে। কংগ্রেসের মনোনয়ন বাতিল, রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে 3 জন প্রার্থী। শেষ মুহূর্ত পর্যন্ত এই জয় আটকাতে মরিয়া চেষ্টা চালিয়েছিল কংগ্রেস।
মীনাক্ষীর মনোনয়নপত্র বাতিলকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হয়েছিল হাত শিবির। কিন্তু শেষ রক্ষা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থা এবং পশ্চিমবঙ্গের রাজনীতির অবস্থা নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।